হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন টাইপসের যে ওয়েভগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন। হোয়াট ইজ গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন? দ্য রেডিও ওয়েভ হুইচ ট্রাভেল থ্রু অ্যাটমসফিয়ার। গ্রাউন্ড ওয়েভ, অ্যাটমসফিয়ার, ট্রাভেলিং থ্রু অ্যাটমসফিয়ার। তাহলে এখানে মাথায় রাখতে হবে আমাদের গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশনটা অ্যাটমসফিয়ার দিয়ে ট্রাভেল করবে। Following the surface of earth are known following the surface of earth. Are you getting my point? Following the surface of earth are known as ground wave or surface wave. The radio wave which travel through atmosphere following the surface of the earth is known as ground wave or surface wave. Okay, the transmission we have learned already: transmission, modulation, demodulation, repeater, এগুলো কিন্তু আমরা পড়েছি, এগুলোরই এখন অ্যাপ্লিকেশন জানবো। ট্রান্সমিশন লাইক দিস কাইন্ড অফ ট্রান্সমিশন উইকার উইথ ইনক্রিজিং ইন ফ্রিকোয়েন্সি। এটা ভালো ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখান থেকে মনে রাখতে হবে। ট্রান্সমিশন লাইক দিস তার মানে কি, গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশনের ক্ষেত্রে যে ট্রান্সমিশন, আমরা যে ট্রান্সমিশন, যে অ্যান্টেনা থেকে যে ওয়েভটা বেরিয়ে আসবে, ঠিক আছে, বিকামস উইকার কখন? ইনক্রিজিং ইন ফ্রিকোয়েন্সি। যদি আমি ফ্রিকোয়েন্সিটাকে ইনক্রিজ করি তাহলে যে ট্রান্সমিশনটা হবে আমার অ্যান্টেনা থেকে সেটা কিন্তু দুর্বল হয়ে যাবে, উইকার হয়ে যাবে। কেন হবে? বিকজ মোর অ্যাবজর্পশন ইজ দেয়ার ইন গ্রাউন্ড। আমরা জানি প্রচণ্ড পরিমাণে অবস্টিকলস দেয়ার, ইনসুলেটার্স দেয়ার, দে আর গোয়িং টু মানে প্রচণ্ড পরিমাণে ফ্রিকশন আছে কিনা সেগুলো ওয়েভকে কিন্তু বাধা দেবে, ঠিক আছে। সো অ্যাবজর্পশন অফ গ্রাউন্ড ওয়েভ টেক্স প্লেস অ্যাট হায়ার ফ্রিকোয়েন্সি ডিউরিং প্রোপাগেশন থ্রু অ্যাটমসফিয়ার। বোঝা গেল? তাহলে আমি কি বলতে চাইলাম এই ওয়ার্ডের মাধ্যমে? ট্রান্সমিশনটা উইকার হয়ে যাবে যদি তুমি ফ্রিকোয়েন্সিটাকে ইনক্রিজ করে দাও গ্রাউন্ড লেভেলে। বোঝা গেল? এটা কারণে গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন নিয়ে আমরা আলোচনা করছি। This technique, that means ground wave propagation, is suitable only for low and medium frequency. What is the range? Range is 2 or 3 megahertz. এটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটা এমসিকিউ আমি কালেক্ট করতে পারি। গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশনের ক্ষেত্রে আমাদের যে ফ্রিকোয়েন্সি যে রেঞ্জটা হয় সেটা কি 2 হতে পারে অথবা 3 মেগাহার্টজ হতে পারে। বোঝা গেল? এখান থেকে এই কোশ্চেনটাকে কিন্তু আমি কালেক্ট করতে পারি। নেক্সট কি বলেছে? স্কাই ওয়েভ প্রোপাগেশন। ফর স্কাই ওয়েভ প্রোপাগেশন তুমি যে রেঞ্জটা পাবে ফ্রিকোয়েন্সি, দেখো, দ্য স্কাই ওয়েভস আর দ্য রেডিও ওয়েভস অফ ফ্রিকোয়েন্সি বিটুইন, কি বলেছে এখানে? 2 মেগাহার্টজ। আমরা ওখানে দেখলাম কি, গ্রাউন্ড ওয়েভটা 2 মেগাহার্টজ অর 3 মেগাহার্টজ, কিন্তু স্কাই ওয়েভটা কি হবে? বিটুইন 2 to 30 মেগাহার্টজ। কারণ এগুলোকে ধরো একটা দুটো তিনটে অপশন দিয়ে বলে দেবে, এগুলোকে কিন্তু আমাদের আইডেন্টিফাই করে মনে রাখতে হবে। 2 মেগাহার্টজ টু 30 মেগাহার্টজ আমাদের স্কাই ওয়েভস প্রোপাগেশনের ফ্রিকোয়েন্সির রেঞ্জ। আচ্ছা, স্কাই ওয়েভ প্রোপাগেশনের যে ওয়েভগুলো সেটা কোন লেয়ারে গিয়ে রিফ্লেক্ট হয়? আয়োনোস্ফিয়ার গিয়ে। দেখো, দ্য আয়োনোস্ফিয়ার, ভালো করে এখানে খেয়াল করবে, দ্য আয়োনোস্ফিয়ার লেয়ার অ্যাক্ট অ্যাজ রিফ্লেক্টর for sky wave propagation for a certain range of frequency. অবশ্যই মনে রাখতে হবে ফ্রিকোয়েন্সির রেঞ্জটা 2 to 30 মেগাহার্টজ or 3 to 30 মেগাহার্টজ। কিন্তু এখানে কোন লেয়ারটা রিফ্লেক্টর হিসেবে কাজ করবে? মাথায় রাখতে হবে আমাদের আয়োনোস্ফিয়ারের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা কিন্তু এখানে অ্যাজ আ রিফ্লেক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি হায়ার দেন 30 মেগাহার্টজ, যদি তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা হায়ার হয়ে যায়, হায়ার দেন 30 মেগাহার্টজ, দেন পেনেট্রেট দ্য আয়োনোস্ফিয়ার অ্যান্ড এসকেপ। মানে তাহলে কি হবে? ফ্রিকোয়েন্সিটা আয়োনোস্ফিয়ারে প্রবেশ করে যাবে, পেনেট্রেট দ্য আয়োনোস্ফিয়ারে প্রবেশ করে যেতে পারে, অথবা আয়োনোস্ফিয়ার যে আছে সেটাকে ছাড়িয়ে বেরিয়ে তোমার তুমি স্পেসে চলে যাবে। বোঝা গেল কি বললাম? যদি তুমি মোর দেন 30 মেগাহার্টজের একটা ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজ করো। বোঝা গেল? তাহলে কিন্তু সেটা আয়োনোস্ফিয়ার পেরিয়ে স্পেসে চলে যাবে। আচ্ছা, দ্য হায়ার ফ্রিকোয়েন্সি অফ রেডিও ওয়েভ হুইচ হোয়েন সেন্ট স্ট্রেট, তুমি স্ট্রেট সেন্ড করছো টুয়ার্ড দ্য লেয়ার অফ আয়োনোস্ফিয়ার, যদি তুমি স্ট্রেট আয়োনোস্ফিয়ারের দিকে থ্রো করো তাহলে সেটা আয়োনোস্ফিয়ারে কি হবে? রিফ্লেক্ট হবে, একটু আমরা পড়লাম, এবং আয়োনোস্ফিয়ার থেকে তোমার যে রিসিভার আছে সেখানে কিন্তু পৌঁছাবে। কিন্তু সেক্ষেত্রে এখানে একটা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সির মেজারমেন্ট রাখতে হবে। তোমার এই ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সির উপরে কিন্তু কোনোভাবে ফ্রিকোয়েন্সির রেঞ্জ যাওয়া যাবে না। হোয়াট ইজ দ্যাট ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি? দ্যাট ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি ইজ 9 into
n ম্যাক্সিমাম টু দি পাওয়ার হাফ, মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ আ এমসিকিউ, এটা কিন্তু পয়েন্ট আসতে পারে। and where n is the number of density of electron meter cube, আমরা জানি সেটা n is the number of density of electron। তাহলে তোমাকে যদি বলে critical frequency of sky wave propagation, what is the answer will be 9 in bracket n maximum to the power half। বোঝা গেল? স্কাই ওয়েভ প্রোপাগেশনে যে রিফ্লেক্টর সেটা কোন স্তর কাজ করে? আয়নোস্ফিয়ার। ওকে, আচ্ছা, আয়নোস্ফিয়ার। যদি বলে স্কাই ওয়েভের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেটা কত? 3 থেকে 30 মেগাহার্টজ। এই ধরনের কোশ্চেনগুলো আমাকে এখান থেকে কালেক্ট করতে হবে। ওকে, নেক্সট চলে আসবো আমি স্পেস ওয়েভ প্রোপাগেশন। স্পেস ওয়েভ প্রোপাগেশন ইন জেনারেল আমরা কিন্তু এটা ভীষণ পরিমাণে এখন ব্যবহার হয়, কারণ কি আমরা মডার্ন টেকনোলজিতে বসবাস করছি বর্তমানে। তো স্পেস ওয়েভ প্রোপাগেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। The space wave are the radio wave of very high frequency between 30 megahertz to 300 megahertz or more। তাহলে আমরা তিন ধরনের রেঞ্জ পেলাম, একটা গ্রাউন্ড ওয়েভ, একটা স্কাই ওয়েভ আর একটা স্পেস ওয়েভ। আচ্ছা, তিন ধরনের রেঞ্জই কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এবার দেখো, the space wave can travel through atmosphere from transmitter antenna to receiver antenna, either directly or either reflection from ground in earth troposphere region। বোঝা গেল? তোমার যে স্পেস ওয়েভটা আছে সেটা যে শুধুমাত্র স্পেসেই রিফ্লেক্ট হয়ে আসবে তোমার রিসিভারের কাছে তা কিন্তু নয়। স্পেস ওয়েভটা কিন্তু অ্যাটমসফিয়ারে, যে আমাদের ট্রোপোস্ফিয়ারের যে রিজনটা আছে সেখানে কিন্তু ট্রাভেল করতে পারে। বোঝা গেল? এবং এই কারণে আমাদের যে স্পেস ওয়েভ প্রোপাগেশন আছে সেটাকে কিন্তু আমরা ট্রোপোস্ফেরিক প্রোপাগেশন বা লাইন অফ সাইট প্রোপাগেশনও বলি। তাহলে আমাদের স্পেস ওয়েভ প্রোপাগেশনের আরও একটা নাম পেয়ে গেলাম, একটা হচ্ছে tropospheric propagation or line of sight propagation। Next point is the range of communication of space wave। The range of communication of space wave propagation can be increased by increasing the heights of transmitting and receiving antenna। তাহলে এখান থেকে আমরা যদি রেঞ্জ অফ কমিউনিকেশন অফ স্পেস ওয়েভ আমরা যদি ইনক্রিজ করতে চাই রেঞ্জটা স্পেস ওয়েভের, তাহলে আমাদের কিন্তু হাইটটা সেটা ট্রান্সমিটিং হোক বা রিসিভিং হোক দুটোরই অ্যান্টেনাকে কিন্তু ইনক্রিজ করতে হবে, হাইটটাকে ইনক্রিজ করতে হবে। এই হাইট দিয়ে পয়েন্টগুলো আসবে, সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা তিন ধরনের ওয়েভ আজকে কমপ্লিট করলাম। এবার দেখো নেক্সট টপিক আমি চলে যাব হাইট। হাইট অফ ট্রান্সমিটিং অ্যান্টেনা। এখনই তোমাকে বললাম ট্রান্সমিটিং অ্যান্টেনার হাইটটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট ফর তোমার স্পেস ওয়েভ প্রোপাগেশনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে এইচ ইজ দ্য হাইট অফ অ্যান্টেনা। দেন আমরা এই দেখো এই ধরনের যদি আমরা শেপ পাই এখান থেকে বাই জিওমেট্রি আমরা এটা প্রুভ করতে পারি। আমি পুরো প্রুফটা তুলে নিই যে ডি ইজ ইকুয়ালস টু আন্ডাররুট 2RH and R is the radius of the earth। R is the radius of the earth। বুঝে গেল? এবার দেখো এখান থেকে যে কোশ্চেনটা আসবে আমি তোমাকে কোশ্চেনটা দেখাবো, তাহলে তুমি বুঝতে পারবে এটার অ্যাপ্লিকেশনটা কি। আরেকটা জিনিস কি, দ্য ম্যাক্সিমাম লাইন অফ সাইট। আমরা লাইন অফ সাইট একটু আগে দেখলাম কোটার ক্ষেত্রে, স্পেস ওয়েভ প্রোপাগেশনের ক্ষেত্রে। দ্য ম্যাক্সিমাম লাইন অফ সাইট, দ্য ম্যাক্সিমাম লাইন অফ সাইট distance is denoted by d, that means this distance from this point to this point, A point to B point, between the two antenna having heights HT and another one is HR above the earth, above the earth এর উপরে। তাহলে সেক্ষেত্রে তোমার যে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা হবে দুটো অ্যান্টেনার মধ্যে সেটা হচ্ছে DM আন্ডাররুট 2RH, এখানেও আন্ডাররুট 2RH। বোঝা গেল? এখানে HTটা নিতে হবে আর ট্রান্সমিশন অ্যান্টেনাটা আর একটা আর মানে যেটা রিসিভার সেই অ্যান্টেনাটার হাইটটা নিতে হবে HR, রিসিভার। ওকে, HR ওই কারণে লেখা আছে রিসিভার হাইট আর এখানে ট্রান্সমিশন হাইট। বুঝা গেল? এবার দেখো এর উপরে আমরা কিভাবে একটা প্রবলেম করতে হবে। আমাদের মেনলি কিন্তু এইটাকে ফোকাস করে চলতে হবে, এইটাই আমাদের মেন ফর্মুলা। আর এখান থেকে কোশ্চেন আসবে। দেখো কোশ্চেন নাম্বার 1, a transmitting antenna at the top of tower has height, ভালো করে খেয়াল করো, has height 32 meter and height of the receiving antenna 50 meter। The maximum distance between them for satisfactory communication is in LOS means line of sight। তার মানে আমরা স্পেস ওয়েভ নিয়ে কাজ করছি। মোড given radius of earth is 64,000
কিলোমিটার। তাহলে তোমাকে বের করতে হবে কি ম্যাক্সিমাম ডিস্টেন্সটা, দ্যাট মিনস ডিএম আমাকে বের করতে হবে, ম্যাক্সিমাম ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম আমাদের ফর্মুলা কি ছিল, 2r/h(t) আন্ডাররুট প্লাস আন্ডাররুট 2r/h(r), তাই তো 2r/h(r). এবার দেখো এখানে rটা তো ফিক্সড, তাহলে 2 থেকে যাবে, আর এর ভ্যালুটা কি 64000, এই যে আর এর ভ্যালু, এটা ক্যাপিটাল আর, তাই না? এবার দেখো ট্রান্সমিটিং অ্যান্টেনা, তার মানে এই যে তোমার 32 বলা আছে, এই 32টা তোমার কি হবে এইচটি, ওকে, এটা এইচটি। আরেকটা দেখো, এই দেখো 50 মিটার, এটা কি হবে, এটা হচ্ছে তোমার রিসিভিং অ্যান্টেনা, তাহলে এটা কি হবে তোমার এইচ আর, তাই তো এইচ আর। তাহলে আমরা এখানে লিখতে পারি এইচটিটা কি হবে 32। কিন্তু দেখো এখানে কিলোমিটার আছে, এটাকে কিন্তু আমি মিটারে ট্রান্সফার করি, তাহলে এটাকে মিটারে ট্রান্সফার করতে হবে, কেন কি এগুলো মিটারে আছে। তাহলে এখানে 10⁻³ প্লাস এটাকে ক্যালকুলেশন করো, তাহলে কি হবে 2 ইন্টু 64000 ইন্টু এটা কত আছে 50 ইন্টু 10⁻³ 10⁻³ আগে লিখলে একটু বেশি সুবিধা হতো, তাহলে বুঝতে সুবিধা হতো যে ওটাকে আমি মিটারে কনভার্ট করেছি। 1 মিনিট, তাহলে সুবিধা হতো যে 10⁻³ ইন্টু 32। সিমিলারলি হিয়ার অলসো 10⁻³ এটাকে মিটারে কনভার্ট করা হলো ইন্টু 50। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি এখানে যেটা পেয়ে যাবে 64 8 পেয়ে যাবে ইন্টু 10⁻³ উইল কাম আউট ফ্রম হিয়ার, অ্যান্ড এখান থেকে তুমি যেটা পেয়ে যাবে 8 ইন্টু 10⁻⁴। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো 64 প্লাস 80 ইন্টু 10⁻³ আশা করি এতটুকু ক্যালকুলেশন তুমি জানো। এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো 144 ইন্টু 10⁻³ মিটার, এটা কিন্তু মিটারে এসছে, এটা মিটারে এসছে। এটাকে যদি তুমি কিলোমিটারে ট্রান্সফার করো, তাহলে তোমার যে অ্যান্সারটা হয়ে যাবে, মিটার থেকে কিলোমিটারে গেলে আমাকে কি করতে হয় 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 144 কিলোমিটার, এটা কিলোমিটারে কিন্তু ট্রান্সফার হচ্ছে। ওকে, তাহলে আমাদের এখানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। এর পরবর্তীতে আমরা জানবো নিড অফ মডুলেশনটা কি ভালো করে খেয়াল করো। এগুলো তিনটে ফ্যাক্টরের জন্য আমাদের মডুলেশনটার প্রয়োজন হয়। কি কি সেই ফ্যাক্টরগুলো? একটা হচ্ছে সাইজ অফ অ্যান্টেনা, এগুলো মনে রাখতে হবে, সাইজ অফ অ্যান্টেনা। আরেকটা মনে রাখতে হবে, দেখো আমি এগুলো এক্সপ্লেন করবো। আরেকটা হচ্ছে তোমার এফেক্টিভ পাওয়ার অফ রেডিয়েটেড বাই অ্যান্টেনা অ্যান্ড মিক্স আপ অফ সিঙ্গেল। এই তিনটে ফ্যাক্টরের জন্যই আমাকে কিন্তু মডুলেশনের প্রয়োজন, আদারওয়াইজ মডুলেশনের সেরকমভাবে প্রয়োজন হয় না। কিন্তু মডুলেশনের প্রয়োজন। ফার্স্ট কনসেপ্ট যেটা বলেছে সাইজ অফ অ্যান্টেনা, অ্যান্টেনার সাইজটা কীরকমভাবে ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সি, ওকে, অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সি। দেখো সাইজ অফ অ্যান্টেনা অর এরিয়াল, অ্যান্ড অ্যান্টেনা অর এরিয়াল ইজ নিডেড ফর বোথ ট্রান্সমিশন অ্যান্ড রিসেপশন। ইচ অ্যান্টেনা শুড হ্যাভ, ভালো করে খেয়াল করবে এখানে, ইচ অ্যান্টেনা শুড হ্যাভ আ সাইজ অ্যাট লিস্ট কোয়ার্টার অফ ওয়েভলেন্থ অফ দ্য সিগনাল, so that the time variation of signal is properly sensed by the অ্যান্টেনা। তাহলে আমাদের যে অ্যান্টেনার লেন্থটা সেটা অবশ্যই যে ওয়েভলেন্থ হবে ফ্রিকোয়েন্সি, সেই ওয়েভলেন্থের কোয়ার্টার পার্ট হতে হবে। বোঝা গেল? কোয়ার্টার পার্ট হতে হবে। দেখো এখানে লিখেছি ওই জন্য L ইজ ইকুয়ালস টু λ/4, L ইজ ইকুয়ালস টু λ/4। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি করতে হবে? কোয়ার্টার পার্ট হতে হবে কার? ওয়েভ লেন্থের। বোঝা গেল? নেক্সট ওয়ান, যদি তুমি দেখো যে কেন ওয়েভ লেন্থের কোয়ার্টার পার্ট হওয়া প্রয়োজন, এটাকে জাস্ট একটু রিভিশনের মতো দেখো। একটা ফ্রিকোয়েন্সি আমি নিয়ে নিলাম 15 কিলোহার্টজ, এখান থেকে আমি ওয়েভ লেন্থটা বের করার চেষ্টা করছি। ওয়েভ লেন্থ C/F, ওয়েভ লেন্থটা বের করলে তুমি এটা পেয়ে যাবে ভ্যালুটা। এই ভ্যালুটাকে আমার কি করতে হবে? এই ভ্যালুর 4 ভাগের 1 ভাগ নিতে হবে অ্যান্টেনার লেন্থ। এবার এই 20,000 যদি 4 ভাগের 1 ভাগ নেই, তাহলে আমার 5000 মিটার হচ্ছে। বাট 5000 মিটারের অ্যান্টেনা কি ইউজ করা সম্ভব? এটা কিন্তু ইউজ করা সম্ভব না। দেখো এটা ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। তাহলে কি করতে হবে? কি ফ্রিকোয়েন্সি লেভেলটাকে বাড়িয়ে দিতে হবে। দেখো দেন ট্রান্সমিশন ফ্রিকোয়েন্সি ওয়ার রেজ টু 1 মেগাহার্জ, 15 কিলোহার্জ থেকে ডাইরেক্টলি
we have raised our frequency that is 1 megahertz, কিলোহার্টজ থেকে একদম ডাইরেক্ট মেগাহার্টজ। এখানে দেখো তারপরে যখন তুমি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিলে এখানে কি হলো, তোমার ওয়েভলেন্থটা কত বলে 300 মিটার। এইবারে এই 300 মিটারের 1/4 তুমি যদি নাও তাহলে 75 মিটার কিন্তু তুমি পাচ্ছ। আর এই 75 মিটারে কিন্তু তুমি অ্যান্টেনা ব্যবহার করতে পারবে। এই জন্য কিন্তু সাইজ অফ অ্যান্টেনা ভেরি 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 ইম্পর্টেন্ট আমাদের কিন্তু মডুলেশনের জন্য। আমরা কি করব, লেন্থ অফ অ্যান্টেনাটা কি হবে, যে ওয়েভ লেন্থ আছে তার কোয়ার্টার পার্ট হতে হবে। লেন্থটা অবশ্যই ওয়েভ লেন্থের কোয়ার্টার পার্ট হতে হবে, λ/4। আশা করি বুঝতে পেরেছো, জাস্ট ফর এক্সাম্পল। নেক্সট ওয়ান ইজ, আমরা একটা কোশ্চেন করে নেব, ফাইন্ড দ্য মিনিমাম লেন্থ অফ অ্যান্টেনা রিকোয়ার ফর ট্রান্সমিট আর রেডিও সিগন্যাল অফ ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি তোমার কাছে দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তোমার 10 মেগাহার্জ, 10 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাই তো। আমাকে কি করতে হবে, আমি এটাকে যদি হার্টজে কনভার্ট, মেগাহার্জ থেকে নর্মালি হার্টজে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 10⁶ দ্বারা গুণ করতে হবে, তাই তো। 10⁶ হার্টজ হলো কমপ্লিট। আচ্ছা, আমি যদি প্রথমে এখানে আমাকে ওয়েভলেন্থটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, C/F। সি এর ভ্যালুটা আমরা জানি 3 × 10⁸, 3 × 10⁸ ইন্টু 10 × 10⁶। আলটিমেটলি এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এখানে তুমি পেয়ে যাবে 30 মিটার ওয়েভলেন্থ। কিন্তু আমার বলেছে মিনিমাম লেন্থ অফ অ্যান্টেনার লেন্থ বের করতে বলেছে। তাহলে L = কি হবে, λ/4। λ/4 মিনস 30/4, 30/4 তুমি যদি সিম্পলিফাই করো 7.5 মিটার। তাহলে 7.5 মিটারের লেন্থে তোমার কিন্তু অ্যান্টেনা ব্যবহার করতে হবে। বোঝা গেল? নেক্সট টপিকে চলে আসছি আমি, এফেক্টিভ পাওয়ার রেডিয়েটেড বাই অ্যান্টেনা। এফেক্টিভ পাওয়ার রেডিয়েটেড ফ্রম দ্য লিনিয়ার অ্যান্টেনা। এই যে অ্যান্টেনা, লিনিয়ার স্ট্যান্ডিং অ্যান্টেনা, পাওয়ার রেডিয়েটেড ফ্রম আ লিনিয়ার অ্যান্টেনা অফ লেন্থ L, এই লেন্থটা হচ্ছে অ্যান্টেনার লেন্থ, ইজ অলওয়েজ ডিনোটেড বাই P, তোমার সমানুপাতিক L/λ²। L/λ²। তাহলে আমরা যে রিলেশনগুলো পাচ্ছি এগুলোকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। পাওয়ার রেডিয়েটেড ফ্রম দ্য অ্যান্টেনা ইজ ডাইরেক্টলি রিলেটেড টু যে ওয়েভলেন্থ তার হোল স্কোয়ার। দেখো এখান থেকে আমরা একটা রিলেশন বলতে পারি যে অ্যাজ হাই পাওয়ার্স আর নিডেড ফর গুড ট্রান্সমিশন। হাই পাওয়ার্স আর নিডেড, আমরা জানি যে ট্রান্সমিশনটাকে যদি তুমি ঠিকঠাক করে দিলে তাহলে গুড, মানে ভালো হাই পাওয়ার লাগবে। তুমি যদি হাই পাওয়ার নিতে চাও, ভালো করে খেয়াল করো, তাহলে তোমার ওয়েভলেন্থ কমাতে হবে। তুমি যদি ওয়েভলেন্থ কমাতে চাও তাহলে তোমার ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। কারণ কি, ফ্রিকোয়েন্সি আমরা λ = একটু আগে তোমরা দেখলাম C/F। তাহলে যদি ল্যামডা যদি কমিয়ে দাও, ওয়েভলেন্থটা কমাও, তাহলে তোমাকে ডেফিনেটলি ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। দেখো এটা লেখা আছে, ফর গিভেন অ্যান্টেনার লেন্থ, দ্যাট মিনস ওয়েভলেন্থ, ল্যামডা শুড বি স্মল অর ফ্রিকোয়েন্সি শুড বি হাই ফর গেটিং হাই পাওয়ার। অ্যান্ড যদি তুমি হাই পাওয়ারে ট্রান্সমিট করার চেষ্টা করো, তাহলে তোমার যে কমিউনিকেশনটা সেটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন হবে। বোঝা গেল? নেক্সট চলে আসবো আমি মিক্সিং আপ। দেখবে আমরা অনেক সময় কি বলে, অনেকগুলো সিগন্যাল, এখন তো বর্তমানে ধরো মোবাইল ফোন ইউজ হচ্ছে, বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ হচ্ছে, তো সিগন্যাল কিন্তু মিক্সচাপ হতে পারে। যদি সিগন্যালগুলো মিক্সচাপ হয়ে যায় তাহলে আমরা কোনোভাবেই কোনো রকম কমিউনিকেশন ঠিকঠাকভাবে করতে পারবো না। তাহলে সেইটাকে কি করতে হবে, সেপারেট করতে হবে। সেই সেপারেশনের জন্য কি করতে হবে, একটা নির্দিষ্ট রেঞ্জ বলে দিতে হবে। যে নোকিয়া, এয়ারটেল কোম্পানি তোমাকে যে তোমার যে ফ্রিকোয়েন্সি রেঞ্জগুলো আছে তোমাকে রাখতে হবে এই রেঞ্জের মধ্যে, 30 to 40। আর তারপরে ধরো রিলায়েন্স যে আছে, যে জিও কোম্পানি আছে, তাকে বলে দেওয়া হলো যে 40 থেকে 45-এর মধ্যে তোমার ফ্রিকোয়েন্সির রেঞ্জ থাকবে। তারপর অন্যান্য আদার্স যে কোম্পানিগুলো আছে যারা এই ধরনের কমিউনিকেশনের সঙ্গে যুক্ত, তাদেরকে একটা নির্দিষ্ট রেঞ্জ বলে দেওয়া হয়েছে। মানে তারা নিজে থেকে রেঞ্জগুলোকে সিলেক্ট করে নিয়েছে যে আমাদের যে কমিউনিকেশন স্কিলটা সেটাকে আমরা এই সমস্ত রেঞ্জ দিয়ে ট্রান্সফার করবো, তাতে করে মিক্সিং আপ ব্যাপারটা কিন্তু হবে না। বোঝা গেল কি বলতে গেলাম? তাহলে দেখো এখানে লেখা হয়েছে, পসিবল সলিউশন ইজ কমিউনিকেশন অ্যাট হাই ফ্রিকোয়েন্সিস অ্যান্ড আ ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সি তো লাগবে, কারণ প্রচুর পরিমাণে হিউজ রাউন্ড অফ কমিউনিকেশন হচ্ছে, এবং এখানে কিন্তু ব্যান্ড ফ্রিকোয়েন্সি লাগবে। তোমাকে একটা বন্ডিং বলে দেওয়া হচ্ছে, তোমাকে এই ফ্রিকোয়েন্সির মধ্যেই থাকতে হবে। দেখো, আ ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি টু ইচ ট্রান্সমিশন সো দ্যাট দেয়ার ইজ নো মিক্সিং। তার জন্য তাহলে কোনো রকম মিক্সিং হবে না, কারণ ওর মতো কমিউনিকেশন করবে আর আলাদা কোম্পানি আলাদা রকম কমিউনিকেশন করবে। ওকে, this is what is being done for different radio and TV broadcast
স্টেশন আমরা জানি রেডিও টেলিভিশন যে বিভিন্ন ধরনের ইয়েগুলো আছে সেগুলোতে এইগুলো ধরনের মানে ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়, একটা ব্যান্ড দেওয়া হয়েছে যে দেখবে ওই জন্য আমরা বলি 98.3 দেন 83.5 লাইক দিস, আমরা কিন্তু রেঞ্জ বলা আছে, ওই রেঞ্জেই তুমি ওই সিগন্যালটাকে কিন্তু ক্যাচ করতে পারবে, ওর বাইরে তুমি কিন্তু অন্যান্য সিগন্যাল ক্যাচ করলেও সেটা ঝ্যাঁ ঝ্যাঁ করবে, বোঝা গেল? এই জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, মডুলেশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটে ফ্যাক্টর স্পেশালি, একটা হচ্ছে লেন্থ অফ অ্যান্টেনা, আর একটা এফেক্টিভ পাওয়ার, আর একটা হচ্ছে তোমার মিক্সিং আপ অফ সিগন্যাল, এই তিনটের জন্য আমাদের মডুলেশন করতেই হবে, নাহলে কিন্তু তুমি যে কমিউনিকেশন ব্যাপারটা সেটা কিন্তু ক্লিন পাবে না, বুঝে গেল? নেক্সট বলেছে মডিউলেশন অ্যান্ড ইটস টাইপস, এখান থেকে এটা আমাদের লাস্ট টপিক। দের ইজ 3 টাইপ অফ মডিউলেশন, ওয়ান ইজ অ্যাম্পলিটিউড মডিউলেশন, ফ্রিকোয়েন্সি মডিউলেশন অ্যান্ড ফেজ মডিউলেশন। এখানে আমাদের যেটা পড়তে হবে অ্যাম্পলিটিউড মডিউলেশন অ্যাকর্ডিং টু সিলেবাস। আমাদের প্রোডাকশন অ্যান্ড ডিটেকশন বলে দেওয়া আছে সিলেবাসে। প্রোডাকশন ইন দ্য সেন্স মানে তুমি একটা সিগন্যালকে ট্রান্সমিট করলে সেই সিগন্যালটাই আবার রিসিভার যখন গ্রহণ করবে সেটাকে ডিটেকশন বলা হচ্ছে, প্রোডাকশন অ্যান্ড ডিটেকশন। ওকে, দেখো মডুলেশন অলরেডি আমরা ডেফিনেশনে পড়েছি ফার্স্ট ভিডিও অফ কমিউনিকেশন। মডুলেশন ইজ দ্য ফিনোমেনন ইজ সুপার imposing the low audio frequency baseband message or information, যে লো ফ্রিকোয়েন্সির এনি মেসেজ হোক ইনফরমেশন হোক সেটাকে কি করতে হবে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভে কনভার্ট করতে হবে এবং সেটা গিয়ে ট্রান্সমিট করতে হবে রিসিভারের কাছে, বোঝা গেল? হাই ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিট, এটাই হচ্ছে মডুলেশনের কাজ। মডুলেশনের কাজই হচ্ছে এটা লো ফ্রিকোয়েন্সিকে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফার করে এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে রিসিভারের কাছে পৌঁছে দেওয়া, আবার অরিজিনাল যে সিগন্যালটা পাঠাচ্ছ বা যে ইনফরমেশনটা পাঠাচ্ছ সেটাকে কিন্তু যে রিসিভার যে গ্রহণ করছে সেটা কিন্তু সঠিকভাবেই পায়। তাই মডুলেশন ব্যাপারটা এদিকে প্রোডাকশন হচ্ছে ওদিকে ডিডাকশন হচ্ছে, প্রোডাকশন এই পারে হলে ডিডাকশন ও পারে হবে রিসিভারের কাছে, বোঝা গেল? এবারে চলে আসবো নেক্সট টপিকে, দ্যাট ইজ amplitude modulation. Amplitude modulation, the amplitude of carrier wave is varied in accordance with the amplitude of the modulating signal. দেখো ক্যারিয়ার ওয়েভটা কি, তোমার এটা ধরো নর্মাল সিগন্যাল, ভালো করে বোঝার চেষ্টা করো, ডেফিনেট বুঝতে না পারলে। ক্যারিয়ার সিগন্যাল ধরো এটা সিগন্যাল, তোমার এটা নর্মাল সিগন্যাল, এই সিগন্যাল ওয়েভটা কি করছে প্রথমে ক্যারিয়ার ওয়েভে সঙ্গে মিক্সচার হচ্ছে, মানে ক্যারিয়ার ওয়েভটা সিগন্যাল যে ওয়েভটা আছে সেটাকে একটা হাই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করছে, সেই হাই ফ্রিকোয়েন্সি আবার অ্যাম্প্লিফায়ারের মধ্য দিয়ে যাচ্ছে এবং অ্যাম্প্লিটিউড মডুলেশনের মাধ্যমে সেটা কি করছে অ্যান্টেনার মধ্যে ট্রান্সমিটার হয়ে মানে ট্রান্সমিশন হয়ে ও রিসিভারের কাছে পৌঁছে যাচ্ছে। সিগন্যাল ওয়েভ হচ্ছে প্রথমে, তারপরে ক্যারিয়ার ওয়েভ, তারপরে তোমার অ্যাম্প্লিটিউড ওয়েভ, অ্যাম্প্লিফায়ার এর মধ্য দিয়ে তুমি অ্যাম্প্লিটিউড মডুলেশন পেয়ে যাবে অ্যাট দ্য লাস্ট মোমেন্টে, বোঝা গেল? দেখো সিগন্যাল ওয়েভ অনলি তোমার এটা ভালো করে খেয়াল করো, তুমি যদি এই তোমার এই যে অ্যানিমেশনটা খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে সিগন্যাল ওয়েভ, তারপরে ক্যারিয়ার ওয়েভ, তারপরে তোমার আসবে অ্যাম্প্লিটিউড মডুলেশন। হাউএভার ফ্রিকোয়েন্সি অফ মডুলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে লেখা আছে, ফ্রিকোয়েন্সি অফ মডুলেশন ওয়েভ রিমেইন দ্য সেম অ্যাজ দ্য ক্যারিয়ার ওয়েভ। ক্যারিয়ার ওয়েভের যে ফ্রিকোয়েন্সি সেটা অ্যাম্প্লিটিউড মডুলেটেড ওয়েভের সেম ফ্রিকোয়েন্সি হবে, কারণ কি এটা তুমি সিগন্যাল ওয়েভটাকে ক্যারিয়ার ওয়েভের মধ্যে দিয়ে যখন পাঠাচ্ছ তখনও কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে দিচ্ছে, মানে ক্যারিয়ার ওয়েভটা যখন অ্যাড করছো তোমার সিগন্যাল ওয়েভের সাথে, তুমি যদি যখন ক্যারিয়ার ওয়েভটা অ্যাড করছো, এই ক্যারিয়ার ওয়েভটা অ্যাড করছো কেন? কারণ তুমি ফ্রিকোয়েন্সিটাকে বাড়াতে চাইছো, না বাড়ালে তো তোমার কমিউনিকেশনটা এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে পৌঁছাবে না। তোমার ফ্রিকোয়েন্সি যদি ভেরি লেস হয় ও তো রাস্তায় যেতে যেতে ভেঙে পড়ে যাবে, তাহলে ফ্রিকোয়েন্সিটাকে বাড়াচ্ছে কে? ক্যারিয়ার ওয়েভ। সেই ক্যারিয়ার ওয়েভের যে ফ্রিকোয়েন্সি আর অ্যাম্প্লিটিউড মডুলেটেড ওয়েভ যে হচ্ছে তৈরি অ্যাট দ্য লাস্ট মোমেন্টে ফাইনাল, সেটার কিন্তু ফ্রিকোয়েন্সি অবশ্যই সেম থাকতে হবে, বোঝা গেল? এবার দেখো আমরা যদি ইন জেনারেল এটা ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, আমরা অত কিছু জানবো না, যে জায়গাগুলো বেশি প্রয়োজন সেগুলো। মডুলেটিং সিগন্যালকে আমরা এই যে এম সাইন ওমেগা টি দ্বারা প্রেজেন্ট করব, আর ক্যারিয়ার ওয়েভ ক্ষেত্রে আমরা এসি সাইন ওমেগা সিটি দ্বারা রিপ্রেজেন্ট করব। এই দুটো যখন মিক্সচার হয়ে যাচ্ছে ভালো করে খেয়াল করবে, তখন আমরা যে ফর্মটা পাচ্ছি ভালো করে খেয়াল করো, ডাইরেক্টলি একটু এগুলো দেখে নেবে, এই ফর্মটাকে একবারে খেয়াল করো, ফ্রিকোয়েন্সি অফ ক্যারিয়ার ওয়েভ, ফ্রিকোয়েন্সি অফ ক্যারিয়ার ওয়েভ ওমেগা সি, এইটাকে যখন ইনক্লুড করছি আমরা এই যে একটা ফাইনাল কিন্তু রেজাল্ট পাচ্ছি, এই ফাইনাল রেজাল্টটা ধরো এ সি প্লাস এম, এখানে একটা ফাইনাল রেজাল্ট পাওয়া যাচ্ছে। এই ফাইনাল রেজাল্ট থেকে যখন এসিটাকে তুমি কমন নেবে একটা নতুন ফর্ম পাবে, এই যে নতুন ফর্মটা, এই ফর্মটা কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এম বাই এসি, এটা অ্যাম্প্লিটিউড অফ মডুলেটেড ওয়েভ আর এটা হচ্ছে অ্যাম্প্লিটিউড অফ
কেরিয়ার ওয়েভ। তাহলে এটাকে আমরা কি দ্বারা ইউজ করছি, AM/AC ইজ ইকুয়ালস টু মিউ অ্যামপ্লিটিউড মডিউলেশন ইন্ডেক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর উপরে একটা কোশ্চেন আছে। অ্যামপ্লিটিউড মডিউলেশন ইন্ডেক্স, এই জায়গাতে আমরা কি করলে মিউ রিপ্লেস করতে পারবো। দেখো আমি যদি মিউ রিপ্লেস করে দিই তাহলে যে ফর্মটা আসবে ভালো করে খেয়াল করে দেখো, মিউ রিপ্লেস করে দেওয়া হয়েছে, ভালো করে খেয়াল করো, মিউ রিপ্লেস করে দেওয়া হয়েছে। আর এসিটাকে এখন ইনক্লুড করে দেওয়া হয়েছে এর ভেতরে, আবার এটার ভেতরে এসিটাকে ইনক্লুড করে দেওয়া হয়েছে, বুঝা গেল। এবারে চলো এটাকে যখন তুমি এখানে যদি নিচে বাই 2 লিখে নাও তাহলে তোমার এখানে একটা 2 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2 সাইন সি সাইন ডি ফর্মুলা জানি আমরা ম্যাথামেটিক্সে, সেগুলোকে ইউজ করলে তুমি যে ফর্মটা পাবে সেটা এই প্রথম ফর্মটা এটা থেকে যাচ্ছে, এটা একটা দ্বিতীয় ফর্ম পাবে, এটা একটা তৃতীয় ফর্ম পাবে। এই তিনটে ফর্ম থেকে আমরা তিনটে ইম্পর্টেন্ট নাম্বারস পাবো বা তিনটে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন পাবো। কি কি সেটা, এখানে যে ওমেগা সিটা দেখছো সেটাকে আমরা বলবো কেরিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি, কেরিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি ওমেগা সি, এটা আমরা প্রথমে দেখেছি। আরও দুটো আমরা ফ্রিকোয়েন্সি পাবো, একটা হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এম, আর একটা হচ্ছে ওমেগা সি মাইনাস একটা ওমেগা সি মাইনাস ওমেগা এম, আর একটা ওমেগা সি প্লাস ওমেগা এম। ওকে, প্লাস, দিস শুড বি প্লাস অ্যান্ড দিস ইজ অলসো প্লাস, ওমেগা সি প্লাস ওমেগা এম। ওকে, নেক্সট ওয়ান তুমি যেটা পেয়ে যাবে এখানে দেখো, তাহলে আমরা কত পেলাম, আলটিমেটলি তিনটে ফ্রিকোয়েন্সি পেলাম, একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস, আর একটা নর্মাল ওমেগা সি। তাহলে যেটা মাইনাস ছিল সেটা হচ্ছে লোয়ার সাইড, ফ্রিকোয়েন্সি অফ লোয়ার সাইড, অ্যান্ড যেটা প্লাস ছিল সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ আপার সাইড। দেখো লেখা আছে ফ্রিকোয়েন্সি অফ লোয়ার সাইড, ফ্রিকোয়েন্সি অফ আপার সাইড। আচ্ছা, ব্যান্ড উইথ আমরা পড়েছিলাম যে রেঞ্জের মধ্যে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভটা থাকে, যে রেঞ্জের মধ্যে, সেটা কি হবে 2 ওমেগা এম, 2 ওমেগা এম, 2 ওমেগা এম। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, আমি জাস্ট রেজাল্টগুলো বলছি, এই রেজাল্টগুলোর উপরে কিন্তু প্রবলেম আছে। দেখো আমি তোমার প্রবলেম দেখো, এখানে দেখো কোশ্চেন নাম্বার 3 বলেছে অ্যান অডিও সিগন্যাল amplitude is this 0.1 volt and is used in amplitude modulation of a carrier wave of amplitude this 0.2 volt, 0.2 volt, এটা কি হচ্ছে ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড 0.2 ভোল্ট। তাহলে এই অ্যামপ্লিটিউডটা কার হচ্ছে, তোমার নর্মাল আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনের। তাহলে আমরা এখানে লিখতে পারি না এএম ইজ ইকুয়ালস টু কি পেয়ে যাবো, এএম ইজ ইকুয়ালস টু পেয়ে যাবো 0.1 ভোল্ট। আরেকটা পেয়ে যাবো এসি অ্যামপ্লিটিউড অফ ক্যারিয়ার ওয়েভ, দ্যাট ইজ 0.2 ভোল্ট। তাহলে আমরা মিউ ইকুয়ালস টু কি পেয়েছিলাম, মডুলেশন ওয়েভ, দেখো মডুলেশন ইন্ডেক্স কি পেয়েছিলাম, AM/AC, AM/AC। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, এএমটা কি হবে তোমার, এএমটা হবে তোমার 0.1 আর এসিটা কি হবে 0.2। তাহলে এখানে তুমি যদি ক্যালকুলেশন করে নাও 0.5 তোমার মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু। ওকে, নেক্সট ওয়ান চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, আ মেসেজ সিগন্যাল অফ ফ্রিকোয়েন্সি 10 কিলোহার্জ and peak voltage মানে সর্বোচ্চ ভোল্টেজ 10 volt is used to modulate a carrier of frequency 1 megahertz and peak voltage 20 volt. The side bands are that means lower side band, upper side band। আমরা দুটো পড়েছি, একটা হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এম, এটা হচ্ছে ওমেগা লোয়ার সাইড ব্যান্ড, তাই তো, লোয়ার সাইড ব্যান্ড আমরা একটু আগে দেখলাম। আর একটা পড়েছি কি ওমেগা সি প্লাস ওমেগা এম, আপার সাইড ব্যান্ড, দুটোই আমাকে বের করতে হবে। তাহলে আমার দেখো এখানে দেখো অ্যান্সারগুলো কিলো হার্টসে দেওয়া আছে, এখানে দেখো মেসেজ সিগন্যালের ওয়েভ এটা দেওয়া আছে, আর কেরিয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এটা। তাহলে আমরা লিখতে পারি না ওমেগা এম ইজ ইকুয়ালস টু 10 কিলো হার্টস আর ওমেগা সি ইজ ইকুয়ালস টু 1 মেগাহার্টজ। 1 মেগাহার্টজকে তুমি কিলো হার্টজে যদি কনভার্ট করো তাহলে কি হবে 1000 কিলোহার্টজ, 1000 কিলোহার্টজ। তাহলে যদি তুমি দুটো বের করতে চাও তাহলে এইটা একটা পেলে এটা একটা, এই দুটোকে একবার অ্যাডিশন করতে হবে, একবার সাবট্রাকশন করতে হবে। তাহলে 1010 কিলোহার্টজ আর একটা হচ্ছে 990 কিলোহার্টজ, তুমি দুটো ব্যান্ড সাইড পেয়ে যাবে, একটা হচ্ছে আপার, একটা হচ্ছে লোয়ার। বুঝে গেল? তাহলে এই সমস্ত টপিকগুলো আমি পেলাম তোমার হচ্ছে এই কমিউনিকেশন থেকে অ্যাকর্ডিং টু টপিক। আমাদের কিন্তু ফিজিক্সের যে টপিকগুলো ছিল অ্যাকর্ডিং টু সিলেবাস
পুরোটা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন তোমরা এই ভিডিওগুলো বারবার করে দেখো, প্রিলির রেজাল্ট হয়ে গেছে, এখন এগুলো দেখো এবং প্রচুর প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করো। আমি আমার টাইম মতো এমসিকিউ কোশ্চেন অবশ্যই নিয়ে আসবো। এইটুক বাকি ছিল, এইটুক চ্যাপ্টার আমি তাই এটা করিয়ে দিলাম। এবারে তোমরা যেখান থেকে পাবে, ইউটিউবে প্রচুর চ্যানেল চলছে, তোমরা যেখান থেকে পাবে শুধুমাত্র প্র্যাকটিস করে যাও র্যান্ডামলি। ইউটিউব থেকে, ইন্টারনেট থেকে, তোমার কাছে যদি কোনো বই থাকে সেখান থেকে র্যান্ডামলি প্র্যাকটিস করে যাও, কনসেপ্টগুলো এখান থেকে নিয়ে নিই। তুমি যদি কোশ্চেন দেখো, আশা করি তুমি বুঝতে পারবে। এতটুকু কনসেপ্ট আমার মনে হয় আমি তোমাকে ভিডিওগুলোর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আর এমসিকিউ কিন্তু ক্রমাগত প্র্যাকটিস করো। আমি অবশ্যই তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে, তোমরা যারা পাস করেছো মেনি মেনি কনগ্রাচুলেট তোমাদের এই রেজাল্টের জন্য। আর মেন এক্সামের জন্য আমি কিন্তু বারবার করে কিন্তু অনেক এমসিকিউ আনার চেষ্টা করবো। এখন ধীরে ধীরে আমার খুব প্রেশার হলেও আমি নিয়ে আসার চেষ্টা করব। আর যারা কোয়ালিফাই করতে পারোনি, আপসেট হওয়ার কোনো বিষয় নেই, কারণ জীবন কখনো থেমে থাকে না। এরপরে অবশ্যই আরও একটা চান্স আসবে, সেখানে নিজেকে বেস্টটা দিয়ে নিজেকে প্রুভ করবে। এটাই শেষ নয়, আরও অনেক অনেক, একটা লাইন বন্ধ হয়ে যাওয়া মানে আরেকটা লাইন খুলে যাওয়া, কারণ হয়তো ভগবান তোমাকে আরও ভালো কিছু দিতে চাইছে, এরকমও হতে পারে। এরকম পজিটিভ থিঙ্কিং নিয়ে তোমাকে এগোতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে। কোনো রকমই পড়াশোনাকে থামানো যাবে না, ভালো করে পড়তে হবে, সাকসেস আসবেই। তুমি যদি জেদ করো যে আমার লাইফে সাকসেস নিয়ে আসতে হবে, তুমি সাকসেস পাবে, এটা আমি বলছি, ভালো করে মনে রাখবে। এটা এইভাবে চলতে থাকো। ওকে, তো থ্যাংক ইউ, টেক কেয়ার, গড ব্লেস ইউ।